আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আমি জান্নাতুল তাবাসসুম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে আমরা অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ নিয়ে আলোচনা করব। আজকের পর্বে আমরা অধ্যায় 11 নিয়ে জানব। তো চলো আজকে আমাদের পড়ায় চলে যাই। আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময় এবং অঞ্চলসমূহ। তোমরা বুঝতে পারছো এই অধ্যায়টা আমরা হচ্ছে ভূগোল নিয়ে আলোচনা করব। এখান থেকে আমরা কি কি শিখবো? আমরা শিখবো স্থানিক সময় কি, স্থানাঙ্ক কি ইত্যাদি। তো তোমাদের এইখানে চ্যাপ্টার শুরুতেই তোমাদের হচ্ছে দেখো যে এখানে একটা কথা লেখা আছে, ভৌগোলিকভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট কর্কট ক্রান্তি এবং 90 ডিগ্রি দ্রাঘিমা ছেদবিন্দু বাংলাদেশের ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নির্মিত হতে যাচ্ছে একটা সুরম্য মানমন্দির। ছবিতে সেই মানমন্দিরের নকশা। তাহলে এই যে কথাটা বললো যে মানমন্দির নির্মাণ করা হচ্ছে, এটা কি? এটা কি কোনো মন্দির? না। মানমন্দিরটা কি? মানমন্দির হচ্ছে গিয়ে মহাকাশ গবেষণার জন্য একটি গবেষণাগার। এখানে হচ্ছে পৃথিবী থেকে যদি আমরা মহাকাশে গবেষণা করতে চাচ্ছি বা মহাকাশের কোনো জ্যোতি, কোনো নক্ষত্র নিয়ে জানতে চাচ্ছি, তখন কিন্তু এই গবেষণাগার ব্যবহার করা হয়। তো আমরা এখানে একটা ছবি দেখতে পাবো, এই যে দেখো এখানে ছবি দেওয়া আছে। এইটা হচ্ছে সেই মানমন্দিরের নকশা, যেটা আমাদের ফরিদপুরে আমাদের সরকার তৈরি করছে। আচ্ছা, চলো আমরা হচ্ছে আমাদের অধ্যায়ে চলে যাই। এই অধ্যায় থেকে আমরা কোন বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো? আমরা জানতে পারবো ভৌগোলিক স্থানাঙ্ক সম্পর্কে, অক্ষাংশ সম্পর্কে, দ্রাঘিমাংশ সম্পর্কে, আমাদের পৃথিবীর মূল মধ্যরেখা সম্পর্কে, আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে, বিভিন্ন ধরনের ভৌগোলিক অঞ্চল, বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন পরিবেশগত ইস্যু এবং মানুষের ভূমিকা সম্পর্কে আমরা জানতে পারবো। আমরা শুরু করি আমাদের পড়াটা। তোমরা কি কখনো লক্ষ্য করেছো কোনো স্থান সম্পর্কে মানুষ কিভাবে একে অন্যকে জানায়? উদাহরণ দেওয়ার জন্য বলা যায়, কারণ বাড়ি খুঁজে পেতে হলে শুধু এলাকার নাম বললে অনেক সময় বাড়ি খুঁজে পাওয়া যায় না। তখন কোনো একটা বড় কাজ, দোকান, ভবন এরকম বিশেষ কিছু অবস্থানের সাপেক্ষে বাড়ির অবস্থান বলতে হয়, যেটাকে আপেক্ষিক অবস্থান বলা হয়। এই পদ্ধতি কোনো একটি ছোট স্থানের জন্য ব্যবহার করা যেতে পারে, কিন্তু পুরো পৃথিবী পৃষ্ঠের ওপর কোনো কিছুর অবস্থান এভাবে জানানো বেশ কঠিন, এমনকি অনেক ক্ষেত্রে অসম্ভব। সেক্ষেত্রে যে পদ্ধতি ব্যবহার করা হয় তা হচ্ছে ভৌগোলিক স্থানাঙ্ক বা প্রকৃত অবস্থান। তাহলে এটা আমরা সকলেই, এই বিষয়টা আমরা কিন্তু সকলে ফেস করেছি। কিভাবে? এই যে মনে করো তোমার বাসায় যদি কেউ বেড়াতে আসে, আমরা কিন্তু তাকে বাসা চেনার জন্য কি বলি, যে এখানে আমাদের রাস্তার মোড়ে এই বড় দোকান আছে, বা আমাদের বাসার পাশে এই মসজিদ আছে, বা আমাদের হচ্ছে বাসার পাশে এই বিল্ডিং আছে, বা এই বিল্ডিংয়ের নাম এটা। আমরা কিন্তু এভাবে করে আমাদের বাসাটাকে চেনানোর চেষ্টা করি। তাহলে কোনো কিছুর সাপেক্ষে বলতে বোঝানো হচ্ছে যে কোনো কিছুকে ধরে বা কোনো কিছুর সাথে তুলনা করে যখন তোমার জায়গার বা কোনো বিশেষ কিছুর অবস্থানকে নির্দেশ করা হয় বা বাড়ির অবস্থানকে চেনানো হচ্ছে, এটাকে বলা হয় আপেক্ষিক অবস্থান। আপেক্ষিক অবস্থান বলতে সেটা তো রিয়েল অবস্থান না, কিন্তু কারো একজনের সাপেক্ষে বা কারো একজনের সাহায্যে তুমি সেই বাড়ির অবস্থানটাকে বলছো, এটাকে বলা হচ্ছে আপেক্ষিক অবস্থান। কিন্তু ভৌগোলিক অবস্থান কি বা প্রকৃত অবস্থান কি? এখন তুমি একটা জিনিস চিন্তা করো, যে এটা তো তোমার বাসার কথা বলা হচ্ছে। এখন তুমি পুরো পৃথিবীর কথা চিন্তা করো। কোনো পৃথিবী পৃষ্ঠে কোনো কিছুর অবস্থান তুমি যদি এইভাবে জানাতে চাও, তাহলে কিন্তু এটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। যেমন পুরো পৃথিবীর মধ্যে তুমি যদি আরও এটা তোমার বাসার অবস্থান, তো এরকম আরও যদি কোনো ছোট স্থান কোনো পুকুরের অবস্থান যদি জানাতে চাও, বা হচ্ছে কোনো জায়গার ডোবার স্থান যদি জানাতে চাও, বা কোনো জায়গার গর্ত আছে সেই গর্তের স্থান যদি তুমি জানাতে চাও, তাহলে সেটা কিন্তু খুবই কঠিন হতে পারে এবং অনেক ক্ষেত্রে অসম্ভব। তো এই অসম্ভব কাজটার ক্ষেত্রে যে পদ্ধতিটা ব্যবহার করা হয়, পৃথিবী পৃষ্ঠের ক্ষেত্রে কোনো জায়গার অবস্থান একদম সুনির্দিষ্টভাবে বোঝানো হয় যে পদ্ধতির সাহায্যে, তাকে বলা হয় ভৌগোলিক স্থানাঙ্ক বা প্রকৃত অবস্থান। এবং এই ভৌগোলিক স্থানাঙ্ক বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে সেটা আমরা ধীরে ধীরে জানবো। তার তোমরা এটা বুঝতে পারছো যে পৃথিবী পৃষ্ঠের কোনো কিছুর অবস্থান সুনির্দিষ্টভাবে জানার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, তাকে বলা হচ্ছে ভৌগোলিক স্থানাঙ্ক বা প্রকৃত অবস্থান। ভৌগোলিক শব্দটা আসছে ভূগোল থেকে, বা পৃথিবীর নাম থেকে আসলে ভৌগোলিক বলা হচ্ছে। আর স্থানাঙ্ক আসলে একটা মান, সেই মানটা কি হতে পারে সেটা আমরা জানবো। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছো কোনটা আপেক্ষিক অবস্থান এবং কোনটা হচ্ছে প্রকৃত অবস্থান বা ভৌগোলিক স্থানাঙ্ক। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভৌগোলিক স্থানাঙ্ক, অর্থাৎ পৃথিবীর প্রকৃত অবস্থান সম্পর্কে জানবো। পৃথিবীর কোনো স্থানের ভৌগোলিক স্থানাঙ্ক বোঝার জন্য আমাদের সর্বপ্রথম দুইটা কাল্পনিক রেখা কল্পনা করতে হবে।
মানে হচ্ছে এই যে ভৌগোলিক স্থানাঙ্ক যে আমি বের করব, বের করার জন্য আমাদের হচ্ছে দুই ধরনের রেখা ব্যবহার করতে হবে, যার মাধ্যমে আমরা সেই পৃথিবীর কোনো একটা জায়গার স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। কিন্তু কিভাবে? দেখো, যে দুইটা কাল্পনিক রেখা আমরা ব্যবহার করে থাকি সেটার একটার নাম হচ্ছে গিয়ে অক্ষরেখা এবং আরেকটার নাম হচ্ছে গিয়ে দ্রাঘিমা রেখা। তো এই অক্ষরেখা দ্রাঘিমা রেখা বোঝার আগে আমাদের পৃথিবী সম্পর্কে একটু জানতে হবে, পৃথিবী দেখতে কেমন। আমরা সকলেই জানি যে পৃথিবী দেখতে হচ্ছে গোলাকার এবং এটা হচ্ছে উত্তর আর দক্ষিণে একটুখানি চ্যাপ্টা, মানে কমলা লেবুর মতো। তো তুমি যদি কাগজে বৃত্ত আঁকো বা আমরা যখন বৃত্ত আঁকি তখন কি করি, কম্পাস দিয়ে একটা গোল বৃত্ত আঁকি, ঠিক কিনা? আমরা কিন্তু এভাবে দেখতে পাচ্ছি। আসলে কি পৃথিবী দেখতে এরকম গোল, নাকি পৃথিবী মানে পৃথিবী দেখতে আমরা এভাবে দেখা যাচ্ছে, বাট পৃথিবী আসলে দেখতে কেমন? পৃথিবী কিন্তু বলের মতো একটা ত্রিমাত্রিক গোলক, ত্রিমাত্রিক বলতে 3D গোলককে বোঝানো হচ্ছে। তাহলে সে কিন্তু বলের মতো তার আকার আকৃতিটা হবে। কিভাবে হবে? আমরা একটু পৃথিবীটাকে দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের পৃথিবী দেখতে কেমন হবে। আচ্ছা, এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ঘূর্ণায়মান পৃথিবীর ছবি। ছবি না, সেটা আমরা ভিডিও বলতে পারি। দেখো ভালো করে যে পৃথিবীটা যে ঘুরছে পুরোটা কিন্তু একটা 3D মডেল বা ত্রিমাত্রিক একটা গোলককে দেখানো হচ্ছে। এবং এইটা কিন্তু আমাদের পৃথিবীটা কিন্তু ঠিক আছে এরকম থাকে, ঠিক আছে, এরকম করে কিন্তু ঘুরতে থাকে। তাহলে এখন আমরা এইটার ক্ষেত্রে অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা কোথায় হতে পারে সেটা হচ্ছে আমরা দেখব। তাহলে আমরা পৃথিবীটা দেখলাম, পৃথিবী হচ্ছে একটা ত্রিমাত্রিক গোলক। তাহলে যদি আমরা একটা বল নিই বা গোলাকার কোনো কিছু নিয়ে এর উপরে আড়াআড়িভাবে ডান থেকে বামে সমান্তরাল কিছু দাগ দিতে থাকি, তাহলে দাগগুলো হবে কিছু বৃত্ত। পৃথিবীর বেলায় এটি হবে অক্ষরেখা এবং এই বৃত্তগুলো গোলকের যতই প্রান্তের দিকে যাবে ততই ছোট হতে থাকবে। সবচেয়ে উপরে এবং সবচেয়ে নিচে সেটি হবে দুটো বিন্দু। পৃথিবীর বেলায় সেটি হবে যথাক্রমে উত্তর এবং দক্ষিণ মেরু। তাহলে আমরা এখন অক্ষরেখাটা চিনব। অক্ষরেখাটা আমরা কিভাবে চিনব? এই যে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা পৃথিবীর ছবি। তো পৃথিবীর ছবিটা ভালো করে খেয়াল করো। এই পৃথিবীর ডান থেকে বাম দিকে হচ্ছে এরকম কিছু রেখা টানা আছে, তাই না? এই রেখাটা কিন্তু এক পাশে তোমরা দেখতে পাচ্ছ, অথচ এই রেখাটা কিন্তু চারপাশে কিন্তু এরকম করে গোলাকারভাবে আবৃত থাকবে। তো এই যে এরকম করে সবগুলো রেখা একটা নির্দিষ্ট দূরত্বে, মানে সমান দূরত্বে, আসলে সমান দূরত্বে এরকম রেখাগুলো চারপাশে রয়েছে। এবং এই সমান্তরাল যে রেখাগুলো রয়েছে এগুলো কিন্তু ধীরে ধীরে তুমি দেখবা যে বৃত্তের ক্ষেত্রে কি হচ্ছে, মাঝখানেটা সবচেয়ে বড় হয় এবং যত একদম মাথার দিকে যাওয়া শুরু করে তত কিন্তু এটা ছোট হতে থাকে। এই দেখো এটা ছোট হয়ে গেছে। এখন এটা যদি আরো এই অক্ষরেখাটা যদি আরো ভিতরের দিকে যায় তখন কিন্তু এটা আরো ছোট যাবে এবং শেষ পর্যন্ত একটা বিন্দুতে পরিণত হবে। এই যে বিন্দু আমরা দেখতে পাচ্ছি, বিন্দু এখানে যেমন এই মাথায় যেমন আছে আর একটা হচ্ছে নিচের এই মাথায় আছে। তো উত্তর দিকের এই বিন্দুটাকে বলা হয় উত্তর মেরু এবং দক্ষিণ দিকে যে মেরুটা থাকে, দক্ষিণ দিকে যে বিন্দুটা থাকে সেটাকে বলা হয় দক্ষিণ মেরু। এবং এই যে আমরা যে সমান্তরাল রেখাগুলো আঁকলাম, এই পৃথিবীর বাম থেকে ডান থেকে বাম দিকে যে আমরা দাগ দিচ্ছিলাম, হ্যাঁ, যে আমরা দেখতে পাচ্ছি যে সমান্তরাল দাগ দিচ্ছিলাম, এই সমান্তরাল দাগ দেওয়ার ফলে আমরা যে রেখাগুলো পেয়েছি এই রেখাগুলোকে বলা হচ্ছে গিয়ে অক্ষরেখা। তাহলে অক্ষরেখা কোনটা? যেটা ডান থেকে বাম দিকে আমরা কিছু সমান্তরাল রেখাগুলো আঁকছি এবং এই সমান্তরাল রেখাগুলো কি হবে? অবশ্যই একটু গোলাকার হবে। আচ্ছা, এবার আমরা হচ্ছে লম্বালম্বিভাবে চিন্তা করি। লম্বালম্বিভাবে একদম এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত এখন আমরা লম্বা করে দাগ টানা শুরু করি। এবার যদি আমরা লম্বালম্বিভাবে একই ধরনের কাজ করি, অর্থাৎ উপর নিচ করে দুই মেরু বরাবর দাগ দিতে থাকি, তাহলে পৃথিবীর বেলায় সেটি হবে দ্রাঘিমা রেখা। অর্থাৎ আড়াআড়ি রেখাগুলোকে বলা হচ্ছে অক্ষরেখা, যা পৃথিবীর পূর্ব পশ্চিম বরাবর গেছে। আর লম্বালম্বিগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা, যেগুলো উত্তর দক্ষিণ বরাবর গিয়েছে। তাহলে আমরা এখানে পাশের ছবিটা খেয়াল করি। এই পাশের ছবিটাতে কি আছে দেখো। এই পাশের ছবিটাতে যেটা আছে সেটা হচ্ছে এইটা হচ্ছে আমি জানি যে এটা হচ্ছে কি উত্তর মেরু। এখন পৃথিবীর উত্তর দিক থেকে, মানে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত লম্বালম্বিভাবে এরকম দাগ টানা আছে। এই লম্বালম্বিভাবে যে দাগ টানা আছে এটাকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা। কি রেখা বলা হচ্ছে? দ্রাঘিমা রেখা বলা হচ্ছে। এবং এই দ্রাঘিমা রেখাগুলোও কিন্তু সমান দূরত্বে অবস্থান করছে। এখন এই যে দ্রাঘিমা রেখাগুলো তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে পৃথিবীর এই অক্ষরেখাগুলো
পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত বিস্তৃত, মানে ছড়ানো, পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত এরকম বিস্তৃতভাবে থাকে। আর এই দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে পৃথিবীর উত্তর আর দক্ষিণ বরাবর হচ্ছে এরা বিস্তৃত থাকে। তার মানে দুইটা কিন্তু দুইভাবে অবস্থান করছে। অক্ষরেখা সমান্তরালভাবে থাকে, আড়াআড়িভাবে থাকে, আর দ্রাঘিমা রেখা যেটা সেটা লম্বভাবে টানা থাকে। ঠিক আছে, তো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত অক্ষরেখা সমান্তরাল পূর্ণবৃত্ত এবং তা মেরু অভিমুখে ক্রমাগত ছোট হতে হতে উভয় মেরুতে বিন্দুতে পরিণত হয়। যেটা বললাম যে এই অক্ষরেখাগুলো ছোট হতে 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 তেমন একটা বিন্দুতে যাবে। উত্তর দক্ষিণ বরাবর বিস্তৃত দ্রাঘিমা রেখাগুলো প্রত্যেকটা অর্ধবৃত্ত সমান দৈর্ঘ্য এবং তা এক মেরু থেকে অন্য মেরু পর্যন্ত বিস্তৃত। তাহলে বি নাম্বার যেটা আমরা হচ্ছে দ্রাঘিমা রেখাকে চিনতে পারছি। তো দ্রাঘিমা রেখাগুলো প্রত্যেকটা খেয়াল করো যে এটা কিন্তু যেভাবে করে দাগ টানা, মানে একটু হচ্ছে তোমার যেহেতু এটা বলের মতো মানে গোলাকার আকৃতির, এই জন্য এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা রেখাগুলো একটু বাঁকা বাঁকা দেখতে পাচ্ছি। ফলে এখানে আমরা যে বৃত্তটা পাচ্ছি সেটা কিন্তু অর্ধবৃত্ত, মানে অর্ধেক বৃত্ত, এবং এটা কিন্তু এক মেরু থেকে অন্য মেরু পর্যন্ত এরা বিস্তৃত থাকে। এখন যদি আমরা একটা বলকে নিয়ে কল্পনা করি তাহলে আমরা বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটা বল নিয়ে এসেছি, যেটা এটা মনে করো যেটা হচ্ছে আমাদের পৃথিবী, কল্পনা করো। তো এই যে পৃথিবীটা হচ্ছে, এটা হচ্ছে কি আমি যদি মাঝখানে ধরি তাহলে এইখানে খেয়াল করবা অক্ষরেখা কোনটা হবে, অক্ষরেখা যে মাঝখানে মনে করো এখান দিয়ে পৃথিবীর তোমরা যেভাবে দেখতে পাচ্ছ, তোমরা তো এইভাবে সোজা করে দেখতে পাচ্ছ, তাহলে পৃথিবীর ডান থেকে বাম দিক বরাবর আমি যদি একটা রেখা কল্পনা করি তাহলে এই রেখাটা এদিক দিয়ে যাচ্ছে। আবার উল্টো দিকেও, মানে আমি যদি এটাকে এখন একটু ঘুরিয়ে দেই, উল্টো দিকেও সেমভাবে হচ্ছে ডান থেকে বাম দিকে রেখা যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে, এইখানে মাঝখানে মানে এই যে বলটা, এই বলটার মাঝখানে যে অক্ষরেখাটা আছে এই অক্ষরেখাটা কিন্তু একটু বেশি বড়, এবং এই অক্ষরেখা সমান দূরত্বে এরকম চারপাশে এভাবে করে গোল তৈরি করবে, যে এভাবে করে উপরের দিকে এর একটা অক্ষরেখা হবে, তারপরে উপরের দিকে অক্ষরেখা হবে, তার উপরের দিকে অক্ষরেখা হবে, এরকম করতে করতে একদম মাথায় গিয়ে এটা একটা বিন্দুতে পরিণত হবে। এই জন্য বিন্দুতে উত্তর দিকে যে অক্ষরেখাটা দেখা যাচ্ছে সেটা একটা বিন্দুতে পরিণত হচ্ছে, এবং এটাকে তখন আমরা উত্তর মেরু বলি। একইভাবে উল্টা দিকেও ঠিক সেরকম, যে দক্ষিণ দিকে এরকম একটা বিন্দু তৈরি হয়, এটাকে বলা হয় হচ্ছে দক্ষিণ মেরু। এটা তো গেল হচ্ছে অক্ষরেখা, যেটা হচ্ছে তোমার গোল গোল আকৃতি করে যাচ্ছে, এবং এটা কিন্তু পূর্ণবৃত্তই হবে। এবং এগুলো কিন্তু পূর্ণবৃত্ত কেন হবে তোমরা তো বুঝতে পেরেছো, তাই না? যে এক পাশ থেকে শুরু করে আরেক পাশ পর্যন্ত এটা কিন্তু গোল করে ঘুরে আসছে। এখন তুমি যদি দ্রাঘিমা রেখার কথা চিন্তা করো তাহলে এইটা হচ্ছে যে উত্তর মেরু, তো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত আমি এখান দিয়ে একটা যেভাবে করে দাগ টানলাম, তাহলে এটা খেয়াল করো এটা কিন্তু অর্ধচন্দ্রাকৃতির হচ্ছে, মানে অর্ধবৃত্ত হচ্ছে, অর্ধেক বৃত্ত। তো এইভাবে করে উত্তর দিক থেকে দক্ষিণ মেরু পর্যন্ত আমরা এভাবে যদি দাগ টানি তাহলে সেটাকে আমরা বলবো দ্রাঘিমা রেখা, এবং এই প্রত্যেকটা হচ্ছে গিয়ে অর্ধবৃত্ত। আশা করি তোমরা এই বল নিয়ে বোঝানোর পরে আর কেউ কখনো ভুলবা না। তো এখন তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে এই দ্রাঘিমাংশ কি, তারপরে অক্ষাংশ কি। আশা করি তোমাদের এখন বুঝতে খুবই সুবিধা হবে। পৃথিবীর স্থানাঙ্ক বোঝানোর জন্য অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পাশাপাশি তোমরা অক্ষাংশ আর দ্রাঘিমাংশের কথাও শুনে থাকবে। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কি? তাহলে আমরা যখন হচ্ছে কোনো জায়গার একটা নির্দিষ্ট অবস্থান লিখতে চাই বা বলতে চাই তখন কিন্তু আমরা দ্রাঘিমাংশ অক্ষাংশের কথাগুলো বলে থাকি। তাহলে দ্রাঘিমাংশ বা হচ্ছে এই অক্ষাংশের মধ্যে পার্থক্যই বা কি এবং কার সাথে জড়িত। প্রথমে আমরা হচ্ছে জেনে রাখি যে আমরা একটু আগে যে দুটো রেখা পড়েছিলাম, একটা অক্ষরেখা এবং একটা দ্রাঘিমা রেখা, এরা হচ্ছে শুধুমাত্র রেখা বলতে তাদেরকে শুধুমাত্র দাগ টানা হচ্ছে। আর অক্ষাংশ দ্রাঘিমাংশ হলো কোণ, তার মানে যার নামের শেষে যে মানে আংশ শব্দটা আছে, দ্রাঘিমাংশ অক্ষাংশ, এই শব্দগুলো থাকা মানে হচ্ছে সেটা কোণকে নির্দেশ করছে। এবং এই কোণগুলো কার উপরে আছে বলতো? অবশ্যই অক্ষরেখার উপরে যে কোণটা আমরা পাবো সেটাকে আমরা অক্ষাংশ বলবো, এবং দ্রাঘিমার উপরে যে কোণটা আমরা পাবো সেটাকে দ্রাঘিমাংশ বলবো। একটা নির্দিষ্ট কোণের জন্য একটা নির্দিষ্ট অক্ষরেখা আঁকা হয়, তাই একটা অক্ষরেখার প্রতিটা বিন্দুতে অক্ষাংশের মান সমান। এই কথাটাকে আমরা বুঝতে পেরেছি। একটা নির্দিষ্ট কোণের জন্য একটা নির্দিষ্ট অক্ষরেখা আঁকা হবে,
তাহলে অক্ষরেখা যেটা সেটা তো আমরা জানি যে একটা পৃথিবীর ডান থেকে বাম দিকে যে সমান্তরাল রেখা কল্পনা করা হচ্ছে সেটাই কিন্তু অক্ষরেখা। তাহলে এই অক্ষরেখার প্রত্যেকটা বিন্দুতে অক্ষাংশের মান সমান কিভাবে? এই যেমন ধরো এখানে হচ্ছে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা আমরা একটু ভালো করে খেয়াল করি। এই পাশের যেটা এটা আমরা দেখেই বুঝতে পারবো এটা কিসের ছবি বলো তো। এটা হচ্ছে এই যে রেখাগুলো দেখা যাচ্ছে এইটা তোমার অক্ষরেখাকে নির্দেশ করছে, অক্ষরেখাকে নির্দেশ করছে, ঠিক কিনা? এই যে এটা অক্ষরেখাকে নির্দেশ করছে। তাহলে তোমরা ভালো করে খেয়াল করছো এখানে আমরা কিছু লিখে রেখেছি, যেটা হচ্ছে কি 0 ডিগ্রি, 15 ডিগ্রি, এগুলো কি? এই যে দেখো ইকুয়েটর মানে হচ্ছে গিয়ে এটাকে বলি, ইকুয়েটর মানে হচ্ছে বিষুব রেখাকে বলা হচ্ছে বিষুব রেখা। বিষুব রেখা কেন বলা হচ্ছে, মানে এটা বিষুব রেখা কাকে বলা হয়? যে একটা পৃথিবীর মাঝ বরাবর যে অক্ষরেখাটা কল্পনা করা হয়, একদম মাঝ বরাবর যে দাগটার উপরে আর নিচে সমান দূরত্ব থাকবে, মানে যে রেখাটার থেকে উত্তর মেরু যত দূরে হবে সেই রেখাটা থেকে দক্ষিণ মেরু পর্যন্ত ঠিক ততটা দূরত্বই থাকবে। তো এই যে মাঝ বরাবর, পৃথিবীর মাঝ বরাবর ডান থেকে বাম দিকে একটা রেখা কল্পনা করা হয়, এটাকে বলা হচ্ছে বিষুব রেখা। আচ্ছা গেল, এখন তোমরা খেয়াল করো যে এইখানে হচ্ছে ডিগ্রি দেওয়া আছে, এই যে বিষুব রেখা যেটা এখানে দেওয়া আছে 0 ডিগ্রি, কেন? কারণ এটাকে 0 ডিগ্রি ধরা হচ্ছে, এটাকে 0 ডিগ্রি ধরা হচ্ছে। তাহলে 0 ডিগ্রি বরাবর যে অক্ষরেখা কল্পনা করা হচ্ছে সেই অক্ষরেখার প্রত্যেকটা বিন্দুতে এই কোণের মান কি হবে? সমান হবে, মানে 0 ডিগ্রি হবে। কারণ কি, চাঁদা ধরে তুমি বসাতে পারো, চাঁদা ধরে যদি আমরা বসাই তাহলে দেখতে পাবো যে এখানে প্রত্যেকটা বিন্দুতে সেম আমরা কোণের মান পাচ্ছি। কোণ আমরা কিভাবে প্রকাশ করি? ডিগ্রি দিয়ে প্রকাশ করি। তাহলে এই জন্য এটাকে 0 ডিগ্রি বলা হচ্ছে। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আসি দ্রাঘিমাংশ, এটা হচ্ছে কি অক্ষাংশ। এরপর আসো দ্রাঘিমাংশ। একইভাবে একটা নির্দিষ্ট কোণের জন্য একটা নির্দিষ্ট দ্রাঘিমা রেখা আঁকা হয়, তাই একটি দ্রাঘিমা রেখার প্রতিটা বিন্দুতে দ্রাঘিমাংশের মান সমান। তো দ্রাঘিমাংশ মানে কি? দ্রাঘিমাংশ হচ্ছে কি অবশ্যই দ্রাঘিমা রেখা লাগবে। দ্রাঘিমা রেখা হচ্ছে যে পৃথিবীর হচ্ছে গিয়ে উত্তর দিক থেকে দক্ষিণ দিক পর্যন্ত যখন আমরা একটা রেখা কল্পনা করি সেটাকে বলা হয় দ্রাঘিমা রেখা। তাহলে আমরা হচ্ছে আবার ছবিটা দেখি, পাশের যে ছবিটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পৃথিবীর উত্তর দিক আর দক্ষিণ দিক বরাবর একটা লম্বা রেখা কল্পনা করা হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে? দ্রাঘিমা রেখা বলা হচ্ছে। আমরা সকলে কিন্তু পড়েছি, তাই না? এবং দ্রাঘিমাংশটা কি এই দ্রাঘিমা রেখার সাথে সম্পর্কিত কিভাবে? এই যে দেখো এখানে মাঝখান দিয়ে একটা রেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে মূল মধ্যরেখা। এটার নাম কি? মূল মধ্যরেখা। নাম শুনে বুঝতে পারছো যে পৃথিবীর মাঝ বরাবর, একদম মাঝ বরাবর উত্তর এবং দক্ষিণ মেরুকে একসাথে করছে যে রেখাটা, যেটা একদমই মাঝখানে থাকে, এটাকে বলা হচ্ছে মূল মধ্যরেখা। ঠিক আছে, এই মূল মধ্যরেখা থেকে তোমার হচ্ছে পৃথিবীর তোমার পূর্ব পশ্চিম দিক হচ্ছে কিন্তু মানে পৃথিবীর পূর্ব দিক এবং পৃথিবীর পশ্চিম দিক কিন্তু তোমার সমান দূরত্বে থাকে। আচ্ছা যাই হোক, এখন এই যে এটা হচ্ছে দ্রাঘিমা রেখা, এটা দ্রাঘিমা রেখা, সবগুলো এরকম দ্রাঘিমা রেখা। এখন অবশ্যই কোণের মান কি হবে? ডিগ্রিতে হবে। তাহলে দ্রাঘিমা রেখার আমরা কি জানি? দ্রাঘিমা রেখার ক্ষেত্রে কোণ কিভাবে হিসাব করা হয়? এই যে একটা নির্দিষ্ট কোণ হিসাব করা হচ্ছে, যে দেখো এই জায়গাটা ধরা হচ্ছে 0 ডিগ্রি, তার মানে এই রেখাটা মানে এই যে মাঝ বরাবর যে মূল মধ্যরেখা চলে গেছে, এই মধ্যরেখার প্রত্যেকটা বিন্দুতে আমরা কত ডিগ্রি কোণ পাবো? 0 ডিগ্রি কোণ পাবো। তাহলে আমরা যদি কোণ মাপার যন্ত্র মানে হচ্ছে কি আমরা যদি চাঁদা ধরে দেখি তাহলে দেখবো যে এই প্রত্যেকটা মানে এই মধ্যরেখার প্রত্যেকটা বিন্দুতে আমরা একই ধরনের কোণ পাবো। তাহলে আরেকটু পরে মানে যে 15 ডিগ্রি পরে যদি আমরা কোণ আঁকি তাহলে কি হচ্ছে? 15 ডিগ্রি বরাবর আমরা এখানে একটা দ্রাঘিমা রেখা কল্পনা করব, তাহলে এই রেখাটার প্রত্যেকটা বিন্দুতে কত ডিগ্রি কোণ থাকবে? 15 ডিগ্রি কোণ থাকবে। কথা ক্লিয়ার? ফার্স্টে আমরা হচ্ছে কি শিখলাম? অক্ষরেখা শিখলাম, অক্ষরেখা কাকে বলে, তারপর শিখলাম দ্রাঘিমা রেখা কাকে বলে। এরপরে হচ্ছে যে অক্ষাংশ, যেটা অক্ষাংশ বলতে অক্ষরেখার উপরে যে কোণ আছে সে কোণটাকে নির্দেশ করছে। দ্রাঘিমাংশ বলতে দ্রাঘিমা রেখার উপরে যে কোণ আছে সে কোণের মানটাকে নির্দেশ করছে। তাহলে আমরা এখন অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ চিনলাম যে অক্ষাংশ কোথায় মাপতে হয়, দ্রাঘিমাংশ কোথায় মাপতে হয়। আচ্ছা এখন দেখি তারপরে কি বলেছে। পৃথিবীর পৃষ্ঠের যে কোনো স্থানের একটা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ রয়েছে এবং এই দুটি স্থানাঙ্ক জানলেই স্থানটা কোথায় সেটি সুনির্দিষ্টভাবে জানা যাবে। তাহলে তোমরা যদি ছবিটা আরেকবার ভালো করে খেয়াল করো যে এটা তো আমাদের গেল হচ্ছে অক্ষরেখা, এটা তো গেল হচ্ছে দ্রাঘিমা রেখা। তার মানে কি একটা পৃথিবীতে কিন্তু একই সাথে দ্রাঘিমা এবং অক্ষরেখা পরিমাপ করা হয়, অর্থাৎ একই সাথে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ পরিমাপ করা হয়। এবং এই একটা পৃথিবীর যদি তুমি যে কোনো জায়গার অবস্থান জানতে চাও তাহলে তার দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ জানলেই সেই জায়গাটার অবস্থান একদম সুনির্দিষ্টভাবে পাবে এবং সেই জায়গাটা তুমি হচ্ছে একদম নিশ্চিত এটার ওইটার বাইরে যাবেই না।
ঠিক আছে, কারণ প্রত্যেকটা জায়গার অবস্থান বা প্রত্যেকটা জায়গার দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ আলাদা আলাদা এবং একই মানে সবসময় একই রকমই থাকে। কোন স্থানের অক্ষাংশ বা দ্রাঘিমাংশের পরিমাপটি হচ্ছে দুইটি সুনির্দিষ্ট প্রসঙ্গ রেখা থেকে তাদের কৌণিক দূরত্ব মানে কৌণিক দূরত্ব নির্দেশ করা, মানে কৌণিক দূরত্ব পরিমাপ করা। কিভাবে? কৌণিক দূরত্ব বলতে কি বোঝানো হয়? দুইটা রেখা বা তলের অন্তর্গত কোণকে বোঝানো হয়। তাহলে কোনো একটা স্থানের অক্ষাংশ বা দ্রাঘিমাংশ আমরা পরিমাপ করি কিভাবে? পরিমাপ করা হয় যে দুইটা সুনির্দিষ্ট প্রসঙ্গ রেখা কল্পনা করতে হয়। প্রসঙ্গ রেখা বলতে আমরা যে রেখাটাকে ধরে পরিমাপ করব, ভালো করে খেয়াল করো, যে রেখাটাকে ধরে আমরা পরিমাপ করব সেটা হচ্ছে কি প্রসঙ্গ রেখা। তাহলে আমাদের দুইটা সুনির্দিষ্ট প্রসঙ্গ রেখা ধরতে হবে যেখান থেকে আমরা পরিমাপ করতে পারি, কোনটাকে পরিমাপ করতে পারি। তো দুইটি সুনির্দিষ্ট প্রসঙ্গ রেখা থেকে তাদের কৌণিক দূরত্ব পরিমাপ করতে হবে। কৌণিক দূরত্ব বলতে কি বোঝায়? কৌণিক দূরত্ব বলতে বোঝানো হচ্ছে এই যে দুইটা রেখার, যেমন এটা একটা রেখা, এটা একটা রেখা, এই দুইটা রেখার মধ্যবর্তী যে কৌণিক দূরত্ব বা দুইটা রেখার মধ্যবর্তী যে কোণের মাপ সেটাকে বোঝানো হচ্ছে কৌণিক দূরত্ব। ঠিক আছে, যেহেতু এসব ভৌগোলিক স্থানাঙ্কগুলো কোণ দ্বারা পরিমাপ করা হয় তাই এর একক হচ্ছে ডিগ্রি। তোমাদের কিন্তু আমি একটু আগে পড়ানোর সময় বলে দিয়েছি যে ভৌগোলিক স্থানাঙ্ক আমরা ডিগ্রি দ্বারা পরিমাপ করে থাকি, কারণ এটা কোণের মাপ। এখানে 90 ডিগ্রিতে খেয়াল করো, যদি 90 ডিগ্রি হয় তাহলে কি বোঝানো হচ্ছে? এক সমকোণ। আমরা কিন্তু যখন জ্যামিতি করি তখনও কিন্তু আমরা জানি যে 90 ডিগ্রি বলতে বোঝানো হয় এক সমকোণকে। তাহলে 90 ডিগ্রি বলতে কাকে বোঝানো হচ্ছে? এক সমকোণকে। আচ্ছা, এখন 60 মিনিটে 1 ডিগ্রি পরিমাপ করা হয়, অর্থাৎ এই যে আমরা যে 1 ডিগ্রি করে যদি বৃদ্ধি পায়, মনে করো যে এই যে যেমন এই জায়গাটা মনে করো যে এখানে আছে 15 ডিগ্রি আর হচ্ছে 0 ডিগ্রি, তাহলে 0 থেকে যদি আমার 1 ডিগ্রি বৃদ্ধি পায় তার মানে বুঝতে হবে সেখানে কত মিনিট বৃদ্ধি পেয়েছে? 1 মিনিট বৃদ্ধি, 60 মিনিট বৃদ্ধি পেয়েছে। 60 মিনিট মানে 1 ঘন্টা। একইভাবে 60 সেকেন্ডে 1 মিনিট হিসাব হবে। তাহলে 60 সেকেন্ডে তো 1 মিনিট আমরা জানি, কিন্তু নতুন যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে 1 ডিগ্রি বলতে 60 মিনিট বা 60 মিনিটে 1 ডিগ্রি হয় সেটাকে নির্দেশ করে। তবে এই সেকেন্ড আর মিনিটের সঙ্গে সময় পরিমাপের মিনিট এবং সেকেন্ডের কিন্তু কোনো সম্পর্ক নেই। আচ্ছা, যখন আমি তোমাদের বলেছি যে 90 ডিগ্রিতে 1 সমকোণ, 60 মিনিটে 1 ডিগ্রি, 60 সেকেন্ডে 1 মিনিট, তোমাদের হয়তো মনে হচ্ছে যে আমরা যে সময় পরিমাপ করি সেকেন্ড, মিনিট, ঘন্টা, হয়তো এটার কথা বলেছি। না, আসলে এটার কথা বলিনি। এইটা আসলে হচ্ছে কোনো একটা স্থানে দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ পরিমাপের ক্ষেত্রে আমরা ডিগ্রি, তারপরে হচ্ছে মিনিট কিভাবে হিসাব করব সেটার পরিমাপ। ঠিক আছে, এখন দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ সম্পর্কে আরেকটু বিস্তারিত জানি। এই যে এখানে যে দুটো ছবি দেখতে পাচ্ছ, কিভাবে দ্রাঘিমাংশ আর অক্ষাংশ হিসাব করা হয় খেয়াল করো। আমি কিন্তু প্রথমে বলেছিলাম অক্ষাংশ হিসাব করা হয় বিষুব রেখার সাপেক্ষে, মানে একটা প্রসঙ্গ রেখা অবশ্যই ধরে নিতে হবে। তো প্রসঙ্গ রেখাটা কোনটা? প্রসঙ্গ রেখাটা হচ্ছে এই যে এইখানে আমরা যেটা জানি সেটা হচ্ছে এটা হচ্ছে অক্ষরেখা, এটা অক্ষরেখা, এটা অক্ষরেখা। ঠিক আছে, আর মাঝখান দিয়ে যে মোটা যে দাগটা আমরা দেখতে পাচ্ছি এটার নামই হচ্ছে বিষুবু রেখা। তাহলে অক্ষাংশ হিসাব করা হয় এই বিষুবু রেখার সাপেক্ষে, অর্থাৎ বিষুবু রেখাটাকে ধরে আমরা অক্ষাংশ হিসাব করি। এবং বিষুবু রেখা কি? প্রথমেই বলেছি বিষুবু রেখা হচ্ছে পৃথিবীর হচ্ছে একটা কাল্পনিক রেখা পৃথিবীর ক্ষেত্রে, যেটা হলো পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিম দিক ঘিরে রয়েছে, এটাকে আমরা বিষুব রেখা বলি। এখন কিভাবে অক্ষাংশের কোণ তৈরি হয়? এই যে তোমাদের পাশে দেওয়া আছে অক্ষাংশের কোণ কিভাবে, এই যে আমরা একটু ভালো করে বুঝে নেই, তোমরা ভালো করে দেখো যে এইখানে এটা হচ্ছে অক্ষরেখা, এটা অক্ষরেখা, এটা অক্ষরেখা, এবং এর মাঝ বরাবর তোমরা দেখতে পাচ্ছ দ্রাঘিমা রেখা আছে, এটা দ্রাঘিমা রেখা, এটা দ্রাঘিমা রেখা, এটা দ্রাঘিমা রেখা। তার মানে একই জায়গার উপরে অবশ্যই দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখা দেখা যাবে। আচ্ছা, তো এখন যে কোনো একটা জায়গার কথা চিন্তা করো, মনে করো যে এই জায়গাটাতে দেখো এখান থেকে যে বিষুব রেখা গেছে, বিষুব রেখাও কিন্তু এক ধরনের অক্ষরেখা, আর এটা বরাবর কিন্তু দ্রাঘিমা রেখা রয়েছে। তার মানে এই জায়গাটাতে তোমার কিন্তু দ্রাঘিমা রেখা অক্ষরেখা দুটোই রয়েছে। তো এরকম প্রত্যেকটা জায়গার ক্ষেত্রেই হয়। তো এটা আমরা কিভাবে হিসাব করব? এক্ষেত্রে একই দ্রাঘিমা রেখার উপরে বিষুব রেখার ছেদবিন্দু এবং সে অক্ষাংশের জন্য নির্ধারিত অক্ষরেখার ছেদবিন্দু পৃথিবীর কেন্দ্র বরাবর যোগ করতে হবে। কিভাবে যোগ করব? একটা দ্রাঘিমা রেখা আমরা একটু কল্পনা করি। আমরা ফার্স্ট হচ্ছে একটা দ্রাঘিমা রেখা নিই। মনে করো আমরা দ্রাঘিমা রেখাটা নিব হচ্ছে এই পাশ থেকে, এর সাথে মিল রেখে আমরা নিচ্ছি যাতে আমাদের সুবিধা হয় বুঝতে। মনে করো আমরা এখান থেকে দ্রাঘিমা রেখা নিব হচ্ছে এইটা, মানে এই যে এইটা,
আচ্ছা, এই যে দ্রাঘিমা রেখার উপরে বিষুব রেখা কোথায় পড়েছে? এই দ্রাঘিমা রেখার উপর বিষুব রেখা ঠিক এই জায়গাটা পড়েছে, ঠিক কিনা? তাহলে এই জায়গাটা হচ্ছে বিষুব রেখা পড়েছে। তাহলে এই দ্রাঘিমা রেখার সাথে বিষুব রেখার এই জায়গাটাকে আমরা বলবো ছেদবিন্দু। দ্রাঘিমা রেখাটার সাথে বিষুব রেখার ছেদবিন্দু ঠিক এই জায়গায়, ঠিক আছে? আচ্ছা, এখন অক্ষাংশ কোনটা? অক্ষাংশ এই যে বিষুব রেখার উপরে যে তোমার হচ্ছে যে কোণ আছে, মানে বিষুব রেখার উপর যে কোণ আছে সেটা মানে সেটাকে আমরা কিন্তু অক্ষাংশ বলি। তো অক্ষাংশের জন্য যে অক্ষরেখাটা নির্ধারিত আছে, মনে করো অক্ষাংশ পরিমাপ করব যে জায়গাটা, মনে করো এই জায়গাটা আমরা অক্ষাংশ পরিমাপ করতে যাচ্ছি, যে এই জায়গাটা হচ্ছে একটা অক্ষরেখা, এইটা হচ্ছে একটা অক্ষরেখা। তাহলে এইটা অক্ষরেখার লাইন, এটা অক্ষরেখার লাইন, দুইটা নির্ধারিত অক্ষরেখা রয়েছে। তাহলে এই অক্ষরেখার সাথেও কিন্তু এইখানে একটা দ্রাঘিমা রেখার সাথে এখানে একটা ছেদবিন্দু তৈরি হয়েছে, এই বিষুব রেখার সাথে, মানে এই অক্ষরেখার সাথেও কিন্তু এখানে দ্রাঘিমা রেখার একটা ছেদবিন্দু পাওয়া গেছে। তাহলে এই ছেদবিন্দুটা এখন পৃথিবীর কেন্দ্র বরাবর যাবে। কোথায় যাবে? পৃথিবীর কেন্দ্র বরাবর। আমি যদি পৃথিবীটাকে মাঝ বরাবর কেটে ফেলি তাহলে তার ভিতরে একটা কেন্দ্রবিন্দু থাকবে। সেই কেন্দ্রবিন্দু বরাবর আমরা যদি কোণ কল্পনা করি তাহলে সেই কোণটাকে বলা হয় অক্ষাংশের কোণ। পাশে এই ছবিটা ভালো করে খেয়াল করো, তাহলে বুঝবা। এই যে মাঝখান বরাবর কে গেছে? মূল মধ্যরেখা গেছে, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে তোমার অক্ষরেখা, এইটা হচ্ছে অক্ষরেখা, আর এখান দিয়ে গেছে হচ্ছে দ্রাঘিমা রেখা। খেয়াল করো, এই দ্রাঘিমা রেখার সাথে অক্ষরেখা এই ছেদবিন্দুতে মিলিত হয়েছে, এই দ্রাঘিমা রেখার সাথে এই অক্ষরেখা এই ছেদবিন্দুতে মিলিত হয়েছে। এখন এই দুইটা ছেদবিন্দু থেকে এই পৃথিবীর কেন্দ্র কোথায়? এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, একদম পৃথিবীর মাঝখানটা, একদম পৃথিবীর মাঝে। তো এই জায়গা বরাবর তোমার আমরা যদি কোণ আঁকি বা এখানে যদি আমরা চাঁদা বসিয়ে কোণ কল্পনা করি তাহলে দেখা যাবে এখানে আমরা যে কোণটা পাচ্ছি সেই কোণটাকে ধরা হচ্ছে অক্ষাংশের কোণ। তাহলে অক্ষাংশের কোণ কিভাবে নির্ণয় করে তোমরা বুঝতে পেরেছো? এবং এই অক্ষাংশের কোণ অবশ্যই সবসময় মনে রাখবা, অক্ষাংশের কোণ কোথায় তৈরি হয়? পৃথিবীর কেন্দ্রে তৈরি হয়। কোথায় তৈরি হয়? পৃথিবীর কেন্দ্রে। এরকম প্রত্যেক জায়গার অক্ষাংশের কোণ কিন্তু আমরা পৃথিবীর কেন্দ্রে পাবো। তাহলে আশা করি তোমরা আজকে ক্লাসটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা জেনেছো যে আমাদের পৃথিবীর অক্ষরেখা দ্রাঘিমা রেখা কি এবং অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বলতে কাকে বোঝানো হচ্ছে। আগামী পর্বে আমরা আবারও এই অধ্যায় নিয়ে আসবো। ততদিন তোমরা আমাদের সাথে থাকো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।